আমরা আজকে চ্যাপ্টার 2 অ্যাপ্লিকেশন লেয়ারটা শুরু করব। এর আগে আমরা মোটামুটি ইন্ট্রোডাকশন করেছিলাম, ট্রান্সপোর্ট লেয়ার শেষ করেছি। ট্রান্সপোর্ট লেয়ারের আগে আসলে অ্যাপ্লিকেশন লেয়ার, তো আমরা মিডের জন্য ট্রান্সপোর্ট লেয়ারটা শেষ করেছিলাম। আজকে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু রেসপন্স করতে হবে। শোনা যায় আমাকে? জি ম্যাম ক্লিয়ার আছে। ওকে, অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো করব, ওভারভিউ গুলো যদি দেখি, এখানে আমরা নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের প্রিন্সিপালটা দেখব, ওয়েব এবং এসটিটিপি প্রোটোকল গুলো জানবো, ইমেল, এসএমটিপি, ডোমেইন সিস্টেম, পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশন দেখবো, ভিডিও স্ট্রিমিং এবং সকেট প্রোগ্রামিং, ইউডিপি এবং টিসিপির ক্ষেত্রে সকেট প্রোগ্রামিং কিভাবে কাজ করে সেটা দেখবো। অ্যাপ্লিকেশন লেয়ারের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা কনসেপচুয়াল এন্ড ইমপ্লিমেন্টেশন অ্যাপ্লিকেশন লেয়ারে ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকল আছে, প্রোটোকল গুলো কোনটা কিভাবে কাজ করে আমরা অলরেডি ল্যাবে দেখেছিলাম। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সার্ভিস গুলো কিভাবে দেওয়া হয়, এইচটিটিপি, ইমেল সার্ভার, ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে সেটা দেখেছিলাম। বেসিক্যালি প্রোটোকল নিয়ে এখানে ডিসকাশন। ট্রান্সপোর্ট লেয়ার সার্ভিস মডেল কিভাবে কাজ করে, ক্লায়েন্ট সার্ভার প্যারাডাইম, ক্লায়েন্ট এবং সার্ভার এন্ড থেকে কিভাবে কাজ হয়, পিয়ার টু পিয়ার প্যারাডাইম কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর যে প্রোটোকল গুলা নিয়ে আমরা এখানে পড়বো অ্যাপ্লিকেশন লেয়ারে, মেইন যে প্রোটোকল গুলা, এইচটিটিপি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, এসএমটিপি, আইএমএপি, ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম, ভিডিও স্ট্রিমিং, সিডিএন, এই প্রোটোকল গুলা হচ্ছে মেইনলি চ্যাপ্টারের ডিসকাশনের বিষয়। এরপর হচ্ছে সকেট প্রোগ্রামিংটা আমরা দেখবো, এপিআই এর মাধ্যমে সকেট প্রোগ্রামিং কিভাবে কাজ করে। নেটওয়ার্কে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যে অ্যাপস গুলাতে বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং, ওয়েব, টেক্সট মেসেজিং, এগুলো কিন্তু আমরা ইউজ করি সবাই। নেটওয়ার্কে ইউজ করি না, সোশ্যাল নেটওয়ার্কিং করি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের চ্যাট করার জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করে থাকি। মাল্টি ইউজার নেটওয়ার্ক গেম আছে, স্ট্রিমিং স্টোর ভিডিও আছে, ইউটিউব, নেটফ্লিক্স, বিভিন্ন ধরনের ফাইল শেয়ারিং থাকে, পেয়ার টু পেয়ার ফাইল শেয়ারিং, আমরা যে অ্যাটাচমেন্টের মাধ্যমে ফাইল শেয়ার করি বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করছি, পেয়ার টু পেয়ার ফাইল, এগুলো সবগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, ইন্টারনেটের নেটওয়ার্কে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কাজগুলো করা হয়। এপিআই, ভয়েস ওভার আইপি, যেটা আমরা ভিডিও স্ট্রিম অর্থাৎ ভয়েস কল, অডিও কনভারসেশন করি, ভিডিও কনভারসেশন করি, রিয়েল টাইম ভিডিও কনফারেন্সের জুম ইউজ করি, আমরা ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইউজ করি, রিমোট লগিং ইউজ করে থাকি, যেমন টিম ভিউয়ার, এনিডেক্স, এই ধরনের রিমোট লগিং অ্যাপস গুলো আমরা ইউজ করে থাকি। তো একটা নেটওয়ার্ক অ্যাপস কিভাবে কাজ করে, কিভাবে একটা নেটওয়ার্ক অ্যাপস ক্রিয়েট করা হয়, এটার জন্য আমাদেরকে প্রোগ্রাম লিখতে হয় নেটওয়ার্কে। এই প্রোগ্রামের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক গুলা কিভাবে একটা একটার সাথে সেটা দেখবো। এখানে দেখো কিছু নেটওয়ার্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোবাইল নেটওয়ার্ক। হোম নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কে আমার যে কোনো একটা টাওয়ারের সাথে সে কানেক্টেড। লোকাল রিজিওনাল আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে কন্টেন্ট প্রোভাইডার নেটওয়ার্ক, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রোভাইডার থেকে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট পাই। সেটা নিউজ পেপার হতে পারে, ইউটিউব হতে পারে, ঠিক আছে, ন্যাশনাল গ্লোবাল আইএসপি। এরপর হচ্ছে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, যারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির মধ্যে যে নেটওয়ার্ক গুলা কাজ করে। একটা নেটওয়ার্কের জন্য যখন রান অন ডিফারেন্ট এন্ড সিস্টেম, প্রত্যেকটা এন্ড সিস্টেমে বিভিন্ন ধরনের ডিফারেন্ট এন্ড সিস্টেম রান করে থাকে। বিভিন্ন, আমি যে সিস্টেম, আমি মোবাইল ডিভাইস ইউজ করতে পারি, আমি আইপ্যাড ইউজ করতে পারি, আমি ল্যাপটপ ইউজ করতে পারি, আমি ডেস্কটপ ইউজ করতে পারি, যে কোনো এন্ড সিস্টেম থেকে আমাকে এটা সার্ভিস প্রোভাইড করতে হবে। কমিউনিকেট ওভার নেটওয়ার্ক, তাহলে আমি সাপোজ মোবাইলের মাধ্যমে কোন একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে, আমি যখন মোবাইলের মাধ্যমে কানেক্ট হচ্ছে, ওখানেও একটা অ্যাপ্লিকেশন লেয়ার আছে, যার সাথে কমিউনিকেট করব সেখানেও অ্যাপ্লিকেশন লেয়ার। আমাদের লেয়ার এই 5টা অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার,
সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে সব ধরনের শুধু অ্যাপ্লিকেশন। তুমি ইউটিউবে যাবা না গুগলে যাবা না বিভিন্ন ধরনের ব্রাউজার ব্রাউজ করবা, ফায়ারফক্স ইউজ করবা, এগুলো সবগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন। বাট মেইন কাজটা শুরু হয় যখন আমি ট্রান্সপোর্ট লেয়ারে যাই। ট্রান্সপোর্ট লেয়ার এন্ড নেটওয়ার্ক লেয়ার এই দুটোই অনেক ইম্পর্টেন্ট নেটওয়ার্কে। ট্রান্সপোর্ট লেয়ার বুঝলে মোটামুটি সবকিছুই বোঝা হয়ে যায়। কমিউনিকেট ওভার নেটওয়ার্ক, তাহলে নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করছে। এরপর হচ্ছে ওয়েব সার্ভার সফটওয়্যার, কমিউনিকেট উইথ ব্রাউজার সফটওয়্যার। আমি যখন একটা রিকোয়েস্ট পাঠাবো অবশ্যই আমি সেই রিকোয়েস্টটা পাঠানোর জন্য হয় আমি ক্রোম ইউজ করতে পারি, ফায়ারফক্স ইউজ করতে পারি, যেটাই তুমি ইউজ করো, তাহলে আমাকে কমিউনিকেট করতে হবে ব্রাউজার সফটওয়্যারের সাথে। তাহলে প্রথম কথা হচ্ছে যে কোনো সিস্টেম দিয়ে রান করতে হবে, সে নেটওয়ার্কে কমিউনিকেট করবে, দেন সে ওয়েব সার্ভার সফটওয়্যার কমিউনিকেট করবে ব্রাউজার সফটওয়্যারের সাথে। আমার অ্যাপ্লিকেশনের সাথে আমি যার সাথে রিকোয়েস্ট পাই তার সাথে কমিউনিকেট করবো, তো সার্ভারের সাথে সে কমিউনিকেট করছে। ওখান থেকে রিকোয়েস্টটা রিসিভ করার পর আমার কি যাবে, রিসিভারের কাছে, সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে। তো নো নিড টু রাইট সফটওয়্যার ফর নেটওয়ার্ক কোড ডিভাইস। ডিভাইস অনুসারে আলাদা আলাদা সফটওয়্যারের দরকার হয় না, আমরা যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করে ইউজ করতে পারি। নেটওয়ার্ক কোড ডিভাইস নট রান ইউজার অ্যাপ্লিকেশন। কোড ডিভাইস গুলো কিন্তু আমার ইউজার অ্যাপ্লিকেশন গুলো রান করে না। অ্যাপ্লিকেশন অন এন্ড সিস্টেম অ্যালাউ ফর র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোপাগেশন। আমরা যে ফায়ারফক্স বা ক্রোম ইউজ করছি, মজিলা ইউজ করছি, কেন ইউজ করছি? আমি যাতে দ্রুত আমার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপি এর সাথে কমিউনিকেট করার জন্য। তাহলে এবার দেখি আমরা ক্লায়েন্ট এবং সার্ভার। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যে রিকোয়েস্টটা পাঠাবে, সার্ভার এন্ডে পাঠাবে, সার্ভার থেকে সে কি যাবে রিসিভারের কাছে, সেন্ডার। মোবাইল নেটওয়ার্কে যেটা আছে সেটা সেন্ডার। আমার যে এন্টারপ্রাইজ নেটওয়ার্কে যে পিসিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমার রিসিভার, আর এটা হচ্ছে যে সার্ভারের সাথে তারা কমিউনিকেট করবে। তাহলে ক্লায়েন্ট এবং সার্ভারের প্যারাডাইমটা কেমন হয় একটু দেখি আমরা। Server can always on host permanent IP address when in data center for scanning. আমি যখন একটা রিকোয়েস্ট যখন একটা এন্ড সিস্টেম থেকে আমার সার্ভারে আসে, ওই রিকোয়েস্টের পরে আরো কি কোনো রিকোয়েস্ট আসবে না? আরো রিকোয়েস্ট আসতে পারে না? আমি তো এখানে একটা সিঙ্গেল ডিভাইস দিয়ে দেখাচ্ছি, তাহলে এরকম হাজার হাজার রিকোয়েস্ট আসতে পারে না আমার সার্ভারে? আসতে পারে? জি ম্যাম, আসতে পারে। তাহলে ও যখনই রিকোয়েস্ট পাবে তার মানে স্কেলিং, সে আরো রিসিভ করার ক্যাপাসিটি তার থাকতে হবে। সার্ভার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমার যত রিকোয়েস্ট হোক না কেন সেটা রিসিভ করার ক্যাপাসিটি থাকতে হবে। যখন অনেক গুলো কি হয়ে যায়, ডাউন হয়ে যায়, প্যাকেট লস হয়ে যায়, কিন্তু সার্ভারটা এমন ভাবে, ডাটা সেন্টারটা এমন ভাবে রেডি করা হয় যাতে সে স্কেলিং করতে পারে, যাতে সে পার্মানেন্ট আইপি অ্যাড্রেস অলওয়েজ অন হোস্ট, এটা অলওয়েজ কি কানেক্টেড থাকে, তার পার্মানেন্ট আইপি অ্যাড্রেস আছে ডাটা সেন্টারটা। সে যখনই রিসিভ করে ধরনের স্কেলিং গুলো করে, স্কেলিং মানে যত বেশি আসবে সে আরো স্পেস আর নিতে পারে। কি হয়, সে কমিউনিকেট করতে হয় সার্ভারের সাথে। প্রথমে তাকে ইন্টারমিডিয়ারি ভাবে আমি একটা কানেকশন, আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, সেই রিকোয়েস্টটা সার্ভারে হিট করবে, হিট করার পর আমাদের মধ্যে একটা কমিউনিকেশন অর্থাৎ কানেকশন, একটা সিকিউর একটা সেশন এস্টাবলিশড হয়। তাহলে এই কাজটা হয় ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে, ঠিক আছে? ইন্টারমিডিয়েটলি কানেক্টেড মে হ্যাভ ডাইনামিক আইপি অ্যাড্রেস, ডু নট কমিউনিকেট ডিরেক্টলি উইথ ইচ আদার। প্রত্যেকের সাথে ডিরেক্টলি কিন্তু কমিউনিকেট করে না। আমি যখন এটা দিয়ে এখানে আমার একটা প্রোটোকল থাকবে যে আমার জন্য সেশনটাকে সিকিউর করে দিবে। তাহলে সার্ভারের থ্রু হয়ে আমি কোথায় যাব? এন্ডে, অর্থাৎ আমার রিসিভার এন্ডে যাব। রিসিভার এন্ডে যাওয়ার আগে আমাদের মধ্যে যে কমিউনিকেশনটা হবে, আমি যখন সার্ভারকে এই সার্ভার থেকে আমার জন্য একটা কি সিকিউর সেশন রেডি করে দেওয়া হবে। এটার জন্য যারা কাজ করবে সেটা হচ্ছে এইচটিটিপি, ইনস্ট্যান্ট মেসেজিং, এপি, এখন আমার ঠিক মনে নাই, তো ভুলে গেলাম। অর্থাৎ ইনস্ট্যান্ট মেসেজিং, বিভিন্ন ধরনের মেসেজ কমিউনিকেশনের জন্য যাতে কাজ করা যায়, এই প্রোটোকল গুলো তখন কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। পেয়ার টু পেয়ারটা কেমন হয়? পেয়ার টু পেয়ার হচ্ছে আমি সরাসরি যখন কমিউনিকেট করব, অলওয়েজ নো অলওয়েজ অন সার্ভার আরবিট্রারি এন্ড সিস্টেম ডিরেক্টলি কমিউনিকেট, যে কোনো আরবিট্রারি এন্ড সিস্টেম থেকে, সেটা তুমি কারের জিপিএস হতে পারে, যে কোনো একটা ডিভাইস হতে পারে, যে কোনো ডিভাইসে যে কোনো পেয়ার রিকোয়েস্ট সার্ভিস ফ্রম আদার পেয়ার্স প্রোভাইড সার্ভিস ইন রিটার্ন আদার পেয়ার্স। আমি একটা রিকোয়েস্ট করবো সার্ভিসের জন্য,
আমি যার কাছে রিকোয়েস্ট করব ওই সরাসরি, আমি এখানে আর সার্ভার ইনক্লুডেড না, আমি ওয়াইফাই বা রাউটারের মাধ্যমে যে কোনো একটা এন্ড ডিভাইসে আমি কি করলাম, সরাসরি তার সাথে কমিউনিকেট করছি। এটা সেলফ স্ক্লেভিটি। আমি যখন পেয়ার টু পেয়ার কমিউনিকেশন করবো, আমার নিজের পেয়ারের সাথে সেই সার্ভিসটার ক্যাপাসিটি সে আমাকে দিতে হবে, এটা আরেকটা সার্ভিস, আলাদা আর্কিটেকচার। ক্লায়েন্ট সার্ভারটা হচ্ছে সার্ভার, মাঝখানে আমার সার্ভার ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করবে। এখানে কি করবে, পেয়ার রিকোয়েস্ট রিসিভ করবে, রিসিভ করার পর সে আবার যে পেয়ার কাছে দিতে হচ্ছে তার কাছে পাঠিয়ে দিবে। নিউ পেয়ার্স ব্রিং নিউ সার্ভিস ক্যাপাসিটি as well as নিউ সার্ভিস ডিমান্ড। যে কোনো সার্ভিসের জন্য রিকোয়েস্ট করা হয়, আমি যেমন জিপি থেকে একটা সার্ভিস, আমি ওর সাথে ওদের সাথে কমিউনিকেট করে ওর কাছ থেকে সরাসরি সার্ভিসটা নিচ্ছি। ওরা হচ্ছে যারা পেয়ার টু পেয়ার আর্কিটেকচার যারা মেনটেন করে। যে কোনো আরবিট্রারি সিস্টেম থেকে সেটা তুমি করতে পারবা। সেটা তুমি হয়তো তোমার ডেস্কটপ থেকে, যেমন ডেস্কটপ থেকেও তুমি রিকোয়েস্ট পাঠাতে পারো, তোমার মোবাইল থেকে তুমি রিকোয়েস্ট পাঠাতে পারো। পেয়ার টু পেয়ার সার্ভিস করতে এখানে মাঝখানে আমার কোনো আর কি থাকবে না, সার্ভার থাকবে না। সার্ভারের জন্য আমার আর্কিটেকচার হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার। ক্লায়েন্ট সার্ভারের সাথে কমিউনিকেট করবে, সেন্ডার এন্ডে যে আছে সেও যেমন সার্ভারের সাথে কমিউনিকেট করবে, ক্লায়েন্টও কি করবে, সার্ভারের সাথে কমিউনিকেট করবে। সার্ভার তাদের মধ্যে একটা সিকিউর সেশন রেডি করে দেবে, সেই সেশনের মধ্যে একটা প্রোটোকলের মাধ্যমে তারা কাজ করবে। আর পেয়ার টু পেয়ার কমিউনিকেশনে নিজেরাই নিজেদের সাথে কমিউনিকেট করতে পারবে। এখানে কি হবে, আইপি গুলো চেঞ্জ হবে, ওখানে একটা ফিক্স থাকে, পার্মানেন্ট আইপি। পেয়ারস আর ইন্টারমিডিয়েটলি কানেক্টেড, চেঞ্জ আইপি অ্যাড্রেস, কমপ্লেক্স ম্যানেজমেন্ট অনেক বেশি ট্রিকি হয়ে যায়, এবং তারা নিজে কিছুক্ষণ পর পর যে ব্রডকাস্ট হয় ওই সময় তারা কি করবে, আইপি গুলো চেঞ্জ হয়ে যায়। আমাদের ওয়াইফাই তে যেরকম একটু পরপর যে আইপি গুলো চেঞ্জ হয়, ফিক্স থাকে না, লাইক দ্যাট, এরকম একটা জিনিস। আচ্ছা, যে পেয়ার টু পেয়ার কমিউনিকেশনের ক্ষেত্রে পেয়ার টু বিটটরেন্ট যেভাবে কাজ করে, পেয়ার টু পেয়ার ফাইল শেয়ারিং, বিটটরেন্টের কাজ দেখেছো? ম্যাম কোন টরেন্টের কথা বললো? বিটটরেন্ট যারা পেয়ার টু পেয়ার ফাইল শেয়ারিং এর কাজ করে। আমি এটা দিয়ে ডাউনলোড করছিলাম মুভি ভাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের ডাটা ডাউনলোড করার ক্ষেত্রে সেক্ষেত্রে বিটটরেন্টে ইউজ হয়। অর্থাৎ সে তোমাকে তোমার সার্ভিসটাই তোমাকে দিবে, তুমি শুধু সরাসরি ওর কাছে তুমি রিকোয়েস্টটা পাঠাও। প্রসেস কমিউনিকেটিং হচ্ছে আমরা যখন বলি যে একটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ারে যখন আমি ডাটা পাঠাই, সেটাকে বলে আমরা কি, প্রসেস টু প্রসেস কমিউনিকেশন। ওইখানে অনেকগুলা প্রসেস থাকতে পারে, এক একটা হোস্ট এক একটা রিকোয়েস্ট পাঠাতে পারে। তাহলে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন প্রসেসটা কি, প্রোগ্রাম রানিং উইথ এ হোস্টের মধ্যে রান করবে। Same host to process communicate using inter-process communication defined by OS. আমার সেম হোস্টে অনেকগুলো প্রসেস চলতে পারে। তুমি একটাতে ইউটিউবের জন্য রিকোয়েস্ট পাঠালা, আবার তুমি একটাতে মেইল খুলতে পারো না, রিকোয়েস্ট পাঠাতে পারো না। তাহলে প্রোগ্রাম রানিং উইথিন আমার হোস্ট কম্পিউটারের মধ্যে যা কিছু রান হয় এগুলো সবগুলো প্রসেস সেম হোস্টের মধ্যে একের অধিক মাল্টিপল প্রসেস রান হতে পারে। কোনোটাতে আমি মেইল ব্রাউজ করলাম, কোনোটাতে আমি ইউটিউবে গেলাম, কোনোটাতে আমি হোয়াটসঅ্যাপে গেলাম, ঠিক আছে? তাহলে আমার অনেকগুলো রিকোয়েস্ট, আমি সেটা রিকোয়েস্টটা পাঠালাম, সে আমাকে ডেফিনিট একটা পোর্টের মাধ্যমে, স্পেসিফিক পোর্টে আমাকে এক একটা জিনিস আলাদা আলাদা করে সে আমাকে সার্ভিসটা প্রোভাইড করছে। Process in different hosts communicate by exchanging message. Different host এর মধ্যে যখন আমি different host, যখন আমি ইউটিউবে আমি একটা কোনো একটা টিভি শো দেখার জন্য আমি রিকোয়েস্ট পাই, সেম রিকোয়েস্টটা অন্য একটা হোস্ট থেকেও আসতে পারে, ঠিক আছে? আসতে পারে না? তাহলে আমি যখন রিকোয়েস্ট পাঠালাম, সে আমার রিকোয়েস্টটা রিসিভ করে আমার পোর্ট আর সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস দেখে সে আমাকে আমার সার্ভিসটা আমাকে প্রোভাইড করবে। ঠিক একইভাবে আরেকজন যখন রিকোয়েস্ট পাঠাবে, ওই রিকোয়েস্টের এগেইনস্টে সে তাকে ওই সার্ভিসটা, সেম সার্ভিসটা ওকে প্রোভাইড করবে, ঠিক আছে? এটা হচ্ছে রিলায়েবল কানেকশনের মাধ্যমে যার যার অ্যাড্রেস আছে, সকেট আছে, আইপি অ্যাড্রেস আছে, সোর্স অ্যাড্রেস আছে, প্রত্যেকের আলাদা আলাদা করে ডাটা গুলো পাঠাতে পারবো। ক্লায়েন্ট এবং সার্ভারের ক্ষেত্রে কি হয়, একটা ক্লায়েন্ট প্রসেস থাকে, সার্ভার প্রসেস থাকে। ক্লায়েন্ট হচ্ছে যিনি কোন একটা
ডেটার জন্য তুমি একটা রিকোয়েস্ট পাঠালে আমার এই ডাটাটা দরকার। আর সার্ভার হচ্ছে কি তোমাকে কানেক্টেড করবে, ওই প্রসেসটা পাওয়ার জন্য কানেক্টেড করবে, তুমি ওয়েটিং স্টেজে থাকবে। তার মানে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম যে আমি সাপোজ ফর এক্সাম্পল আমি হয়তো ফুটবল ম্যাচটা, ফাইনাল ফুটবল ম্যাচটা আমি দেখতে চাই। এটা যখন আমি সার্ভারকে রিকোয়েস্ট পাঠালাম, ওই সার্ভারের মধ্যে সেম ভাবে আরো অনেকগুলো ডাটা রিকোয়েস্ট আসতে পারে না? আসতে পারে না আরো অনেকগুলো রিকোয়েস্ট? জি আসতে পারে? জি ম্যাম, আসতে পারে। আসতে পারে। তাহলে ইউটিউবের যে সার্ভারটা আছে ওই সার্ভারে আমার মতো আরো হাজার হাজার কোটি কোটি ক্লায়েন্ট আছে যারা বিভিন্ন রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে। এগুলো হচ্ছে সবগুলো প্রসেস। তাহলে সার্ভারের কাজ কি, তোমার যদি সে আরেকটা প্রসেসকে দিতে থাকে তাহলে তোমাকে হয়তো ওয়েটিং স্টেজে রাখবে, একটু পর হয়তো তোমাকে তোমার রিকোয়েস্টটা এস্টাবলিশড হওয়ার পরে সে তোমাকে সার্ভিসটা দিবে। দ্যাট ওয়েট টু বি কানেক্টেড, তোমাকে একটা সময় নিতে হবে যে কানেক্ট হওয়ার জন্য। আমরা কি হয় ইউটিউবে কানেক্ট হওয়ার জন্য সময় নিতে হয় না? তার মানে আমি রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্টটাকে প্রসেস করে আমাকে ডাটা দেওয়ার জন্য আমাকে কিছুক্ষণ কি করতে হবে, ওয়েট করতে হবে। অ্যাপ্লিকেশন উইথ পেয়ার টু পেয়ার হ্যাভ ক্লায়েন্ট প্রসেস এন্ড সার্ভার প্রসেস। আমরা যখন পেয়ার টু পেয়ার আর্কিটেকচার করি এখানেও কি ক্লায়েন্ট প্রসেস এবং সার্ভার প্রসেস দুইটাই থাকে। ক্লায়েন্ট থেকে আমি প্রসেস রিসিভ করার পর সার্ভারের মাধ্যমে এটা আমাকে প্রোভাইড করতে হয়। ইম্পর্টেন্ট জিনিস সকেট। সকেট কি, যেখানে আমি প্রসেসের মাধ্যমে সেন্ড রিসিভ মেসেজ টু ফ্রম ইটস সকেট। আমি একটা প্রসেসে কি করতে পারি, ডাটা মেসেজ সেন্ডও করতে পারি, আবার আমি মেসেজ রিসিভও করতে পারি। সকেট। সকেট কি, যেখানে আমাদের চারটা জিনিস থাকে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনটা? হ্যালো? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যখন সেন্ডারের সাথে রিসিভারের সাথে যখন কমিউনিকেট হই, দেখো অ্যাপ্লিকেশন লেয়ারে সবসময় প্রসেস গুলা থাকবে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস হতে পারে। প্রত্যেকের পোস্ট থেকে প্রত্যেকের আলাদা আলাদা প্রসেস, যেগুলো আমি ব্রাউজারে ঢুকবো, ইউটিউবে ঢুকবো, জিমেইলে ঢুকবো, বা আমি কোনো একটা ওয়েব, সবগুলো হচ্ছে প্রসেস। তাহলে আমি এখান থেকে পাঠাচ্ছি কিন্তু আমি সকেট। সকেট মানে কি, ওই চারটা জিনিস, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। এই সকেট গুলো পাঠানোর পর ফিজিক্যাল লেয়ার হয়ে সে সরাসরি আমাকে অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, ওখান থেকে সে আমাকে আবার সার্ভিসটা প্রোভাইড করবে। তাহলে কন্ট্রোল বাই অ্যাপ্লিকেশন ডেভেলপার, এখান থেকে সেটাকে কন্ট্রোল করে। ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, লিঙ্ক লেয়ার, এগুলো হয়ে আমার ওএস এর মাধ্যমে এগুলো কন্ট্রোল হয়, হয়ে আমার কাছে অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়। এখান থেকে আমি সেটাকে মেনটেন করতে পারি, যেটাকে আমরা আগে পড়েছিলাম মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং। স্ট্যান্ডার্ড থেকে যেটা আসছে সেটা মাল্টিপ্লেক্সিং, এখানে আসার পর আমাকে যখন দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। So socket analysis to door, sending process shows messages out to door. Sending process rely on transport infrastructure on other side of door to deliver message to socket and receiving process. Sending process থেকে আমি ডাটাটা পাঠাচ্ছি, পাঠানোর পর রিসিভার এন্ডে এসে ডাটাটাকে রিসিভ করার জন্য একটা রিসিভিং প্রসেস থাকবে। আমি সেন্ডার এন্ড থেকে আমি যখন এন্ড থেকে আমি যখন পাঠাচ্ছি আমার এই প্রসেসটা আমি সেন্ড করলাম, সেটা কি হচ্ছে রিসিভার এন্ডে রিসিভ হওয়ার জন্য আমার প্রসেস লাগবে। তার মানে অ্যাপ্লিকেশন লেয়ার দুই সাইডে অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করবে। দুইটা সকেটের ওয়ান অন ইচ সাইড, প্রত্যেকটা সাইডে দুইটা সকেটই লাগবে। আমার সেন্ডার সাইডেও সকেট লাগবে এবং আমি যে রিসিভার এন্ডে থাকবো রিসিভার এন্ডেও আলাদা আলাদা স্পেসিফিক সকেট প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ করবে। প্রসেস অ্যাড্রেস করা, যখন আমি মেসেজটা রিসিভ করব আমার একটা কি থাকবে, আইডেন্টিফায়ার থাকবে। প্রসেস মাস্ট হ্যাভ আইডেন্টিফায়ার। পোস্ট ডিভাইস হ্যাজ ইউনিক 32 বিট আইপি অ্যাড্রেস। আমি যে আইপি অ্যাড্রেস গুলো আছে এগুলো হচ্ছে আমার আইডেন্টিফায়ার। কোন সোর্স থেকে আসলো, কোন আইপি থেকে আসলো, কত নাম্বার পোর্ট থেকে আসলো, এটা আমি জানলে কি করতে পারবো, আমি এটা কোন জায়গায়। আবার কোন সময় যদি সিকিউরিটির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি মেনটেন করা হয়। ফর এক্সাম্পল আমি একটা ডাটা রিসিভ করলাম, আমার যদি মনে হয় যে এটাতে আনওয়ান্টেড কোনো কিছু আছে বা অ্যাম্বিগুয়াস কিছু আছে, সেটাকে যদি আমি ফেলে দিতে চাই বা কোত্থেকে এটা আসলো, তাহলে আমি ওই আইপি অ্যাড্রেসটা ধরে কিন্তু এটাকে বুঝতে পারবো যে কোন জায়গায় আমার এই ডাটা প্যাকেটের সাথে এই জিনিসটা আসছে। ঠিক আছে, হার্মফুল কিছু যদি থাকে এখান থেকে সিকিউর করার জন্য তুমি এটা মেনটেন করা যায় অ্যাড্রেসিং প্রসেসটা। একটা কোয়েশ্চেন হচ্ছে, ডাজ আইপি অ্যাড্রেস অফ হোস্ট অন হুইচ প্রসেস রান suffice for identifying the process?
কি লিখেছেন? মেনি প্রসেস ক্যান বি রানিং অন সেম হোস্টে অনেকগুলো প্রসেস থাকতে পারে। আমরা কি আইপি অ্যাড্রেস দিয়ে বুঝি? ওর একটা সোর্স পোর্ট থাকে না? সোর্স পোর্ট থাকে না? হ্যালো, ম্যাম সোর্স কোড থাকে আইপি অ্যাড্রেস। হ্যাঁ, সোর্স পোর্টও থাকে, আইপিও থাকে, ওগুলো সবগুলো দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। সোর্স পোর্ট শুধু আইপি থাকবে, সোর্স পোর্ট থাকবে না, এটা হবে না, ঠিক আছে? সোর্স পোর্ট সহ আমরা ডিফাইন করতে পারি যে সে কোথা থেকে এটা আমাকে রান করছে বা এটা আমি পাচ্ছি। Include both IP address and port number associated with the process on host. প্রত্যেকটা হোস্টে যে আমরা বলেছিলাম আমাদের HTTP সার্ভারের পোর্ট হচ্ছে কত 80 টেলনেট সেশন। আমরা যখন রিমোট লগ ইন করি, সাপোজ মনে করো তুমি একটা নেটওয়ার্ককে কনফিগার করবো, তুমি তোমার বাসা থেকে বসে তোমার একটা অফিসের নেটওয়ার্কে কনফিগার করবা, তাহলে তুমি টেলনেট সেশনের মাধ্যমে কানেক্টেড হতে হবে। ওই টেলনেটের আইপি কত ছিল, পোর্ট নাম্বার যেগুলো ফিক্সড, এগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট বলা হয়। 23 ছিল না, 23 সম্ভবত, মেল সার্ভার 25। তাহলে এগুলো দিয়ে বোঝা যায় যে সে আসলে কোত্থেকে কমিউনিকেট করছে, কিভাবে কমিউনিকেট করছে। টু সেন্ড HTTP মেসেজ টু, আমাদের যে এই সাইটটা তো আমরা সবাই চিনি না, তাহলে এটার আইপি অ্যাড্রেস কত? আমি যখন HTTP মেসেজের মাধ্যমে যখন কমিউনিকেট করি, আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে পোর্ট নাম্বার 80। তার মানে HTTP আমরা সবসময় কোনো ঢোকার সময় HTTP দিয়ে ঢুকি না, তাহলে ওই পোর্ট নাম্বারে 80 নাম্বার পোর্টে এটা আছে জিএআই, যে আমাদের যেটা আমাদের এই কোর্সের লিংক গুলো, ঠিক আছে? আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলের মধ্যে কি হয়, বেসিক্যালি টাস্ক মেসেজ এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করা। আমি অ্যাপ্লিকেশন লেয়ারটা বেসিক্যালি কিসের জন্য কাজ হয়, আমি একটা স্যার রিকোয়েস্ট পাঠাবো, সেই রিকোয়েস্টের এগেইনস্টে আমি একটা রেসপন্স পাবো। রেসপন্সটা কখন পাবো, কিভাবে পাবো, কিভাবে অ্যাকনলেজমেন্ট আসবে, কত বিট পারে, এগুলো সবগুলো কিন্তু আমরা পড়ে আসছি। মেসেজ সিনট্যাক্স, হোয়াট ফিল্ড ইন মেসেজ, হাউ ফিল্ড আর ডেলিনেটেড। হোয়াট ফিল্ড ইন মেসেজের মধ্যে কি কি ফিল্ড থাকবে, এটা হচ্ছে তার সিনট্যাক্স। এর আগে আমার সোর্স আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন আইডি দিয়ে কোথায় যাবে, কোথেকে যাচ্ছে, এগুলো থাকবে। মাঝখানের প্যাকেটটাই হচ্ছে মেসেজ। সিমান্টিক, মিনিং অফ ইনফরমেশন ইন ফিল্ড, ফিল্ডের মধ্যে সিমান্টিক সবসময় কি, সিনট্যাক্স হচ্ছে আমি কি মেসেজের ফিল্ডে কি রাখছি, আর ইনফরমেশনটা হচ্ছে কি মিনিং অফ ইনফরমেশনের মিনিংটা মেসেজ সিমান্টিক বলা হয়। রুলস ফর when and how process send and respond to message, এখানে কি কি জিনিস থাকবে, একটা মেসেজ এক্সচেঞ্জ করার জন্য মেসেজের সিনট্যাক্স থাকবে, আর হচ্ছে সিমান্টিক, তার ইনফরমেশনের মিনিংটা থাকবে। রুলস হচ্ছে তুমি কখন কিভাবে এটাকে সেন্ড করবে এবং তোমার রেসপন্ডেন্স কিভাবে রেসপন্স করবে। কি করবে, ওপেন প্রোটোকল ডিফাইনিং RFCs and everyone has access to protocol definition, interoperability, HTTP, SMTP, এগুলো সবগুলো হচ্ছে আমার কি প্রোটোকল। অ্যাপ্লিকেশন লেয়ারে সবগুলো শুধু প্রোটোকল। প্রোপ্রাইটারি প্রোটোকল যেমন স্কাইপি, জুম, এগুলো সবগুলো কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার থেকে রান হয়, কিন্তু তারা স্পেসিফিক কি আবার প্রোটোকল মেনটেন করবে। HTTP কোড দিয়ে সে এখানে অ্যাক্সেস করতে হবে, হাইপারটেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল তুমি সার্ভিসটা নেওয়ার জন্য, ঠিক আছে? জুম, SMTP, এবার সে অ্যালাউ করার পরে আমরা এই প্রোটোকলের মধ্যে স্পেসিফিক রুলস গুলো দেওয়া আছে, সার্ভিস গুলো দেওয়া আছে, যে সার্ভিস গুলো আমরা এখান থেকে নিতে পারি। তো হোয়াট ট্রান্সপোর্ট সার্ভিস ডাজ অ্যান অ্যাপ্লিকেশন নিড, অ্যাপ্লিকেশনে আমার কি ধরনের ট্রান্সপোর্ট সার্ভিসটা দরকার? আমার যেটা দরকার ডাটা ইন্টিগ্রিটি, যেমন আমার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেগুলা ওয়েব ট্রানজাকশনের জন্য ইউজ হয়, ফাইল ট্রান্সফার, অবশ্যই আমার ডাটাটা রিলায়েবল ডাটা ট্রান্সফার হতে হবে। আমি যখন 100% রিলায়েবল না হলে কিন্তু আমরা এটা কাজ করতাম না। তাহলে HTTP আমাদেরকে সেই রিলায়েবল প্রোটোকল ডিফাইন করে বিদায় আমরা কি করতে পারি, যে কোনো ধরনের কাজ করার সময় এই প্রোটোকলের হেল্প নিয়ে কিন্তু ডাটা 100% রিলায়েবল ডাটা ট্রান্সফার করবে। আরো অনেকগুলো অ্যাপস আছে যেমন অডিও টলারেট সাম লস। অডিওতে কি হয়, আমি কথা বলছি, আমার যে ডাটাটা ঠিকভাবে না যায়, কি হচ্ছে, আমার অনেক সময় ব্রেকডাউন হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে। ড্রপ হয়ে যায় না অনেক সময়, কল ড্রপ হয় না আমাদের। তুমি কমিউনিকেট করছো, কোনো কারণে সার্ভার ইস্যু থাকলে কল ড্রপ, তাহলে আমাকে ডাটা ইন্টিগ্রিটিটা মেনটেন করতে হবে। আমার
যে যারা আমার ক্লায়েন্ট আছে তারা যে প্রপার সার্ভিসটা পাচ্ছে সেটা আমাকে এনশিওর করতে হবে। আমার ডাটাটা যে রিলায়েবল ট্রান্সফার হচ্ছে এবং কোনো ধরনের কমিউনিকেশন এরর না, এটা আমাকে এনশিওর করতে হবে। টেলিফোনে ইন্টারেক্টিভ গেমের ক্ষেত্রে অনেক সময় কি হয়, সাম অ্যাপসে এরকম টাইমিং সমস্যা থাকে, লো ডিলে টু বি ইফেক্টিভ, এই জন্য ডিলেটা কমায় দেওয়া উচিত যাতে সে দ্রুত রিসিভ করতে পারে। আমি একটা কথা বলবো, কথাটা তুমি যদি আরো 2 মিনিট পরে শোনো তাহলে কি হবে? ইনস্ট্যান্ট রিপ্লাই আসতে হবে না, ইমিডিয়েট রিপ্লাই আসতে হবে না? জি ম্যাম। তাহলে ইমিডিয়েট রিপ্লাই আসার জন্য তাদের মধ্যে ডিলেটা কমায় দিতে হবে, এটাকে ইফেক্টিভ করতে হবে। থ্রুপুট, মিনিমাম অ্যামাউন্ট অফ থ্রুপুট যদি থাকে তাহলে আমি এটাকে ইফেক্টিভ। তো থ্রুপুট আমরা পড়েছি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে মিনিমাম অ্যামাউন্ট অফ থ্রুপুট থাকবে। ইলাস্টিক মেক শিওর দ্য হোয়াটএভার থ্রুপুট দে গেট, কি ধরনের প্রত্যেকটা অ্যাপস এর জন্য আমি কেমন থ্রুপুট রাখছি, কি ধরনের থ্রুপুট সেটা আমাকে আগে থেকে বের করে নিতে হবে যাতে আমার রিলায়েবল কানেকশনটা আমি পেতে পারি। তাহলে আমার একটা অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট সার্ভিস যখন দিবে তাহলে ওই অ্যাপ্লিকেশনে ডাটা ইন্টিগ্রিটি থাকতে হবে, টাইমিং থাকতে হবে, মিনিমাম থ্রুপুট থাকতে হবে। সিকিউরিটি, সিকিউরিটি হচ্ছে ডাটা এনক্রিপশন, ডাটা ইন্টিগ্রিটি। আমি যখন একটা মেসেজ যখন আমি ভয়েস ওভার আইপি দিয়ে যখন আমি কমিউনিকেট করব, তুমি হয়তো আমার কথাটা সরাসরি শুনতে পাচ্ছ, কিন্তু মাঝখানে সে যে ট্রান্সমিশন লাইন দিয়ে যাবে সেখানে যাওয়ার সময় ওই মেসেজটা অবশ্যই ডিক্রিপ্ট করে যেতে হবে। যদি মেসেজটা ডিক্রিপ্ট না হয় তাহলে যে কেউ আমার মেসেজটা লিসেন করে ফেলতে পারে। তাহলে আমার মেসেজটা যদি লিসেন কারো দ্বারা যদি লিসেন হয়ে যায় তাহলে আমার এখানে কি ইন্টিগ্রিটির সমস্যা আছে, যে কেউ এখানে ইন্টারাপ্ট করতে পারে। তাহলে এটাকে সিকিউর করার জন্য এনক্রিপশন করতে হবে যাতে আমি ডাটাটা ইন্টিগ্রিটিটা এনশিওর করতে পারি। ইন্টিগ্রিটি মানে কি, আমার ডাটাটা অথরাইজেশন ছাড়া অন্য কেউ এটাকে অ্যাক্সেসও করতে পারবে না, মডিফাই করতে পারবে না, এটা হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি। এবং কেউ বুঝতে না পারার জন্য আমাকে ডাটাটাই কি করে দিতে হবে, এনক্রিপ্টেড করে দিতে হবে। প্লেন টেক্সটকে আমি সাইফার টেক্সট করে দিব। আমি যখন রিসিভার এন্ড রিসিভ করবো সে আবার এটাকে ডিক্রিপ্ট করে দেখতে পারবে। কিছু কমন অ্যাপস এর সার্ভিসের কিছু একটা কার্ড দেওয়া হয়েছে কমন অ্যাপস গুলোতে, ফাইল ট্রান্সফার, ডাউনলোড, ডাটা নো লস, ইলাস্টিক, টাইম সেনসিটিভ কিনা, এই ধরনের কিছু ডাটা এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নিতে পারো, বেশি ইম্পর্টেন্ট কিছু না। এগুলো আমরা পড়ে আসছি। ইন্টারনেটের ট্রান্সপোর্ট প্রোটোকল সার্ভিস গুলা কি কি? টিসিপি সার্ভিস আর একটা কি ইউডিপি না? টিসিপিটা কি রিলায়েবল নাকি আনরিলায়েবল? ম্যাম রিলায়েবল। রিলায়েবল। তাহলে ইন্টারনেটের ট্রান্সপোর্ট প্রোটোকলের মধ্যে দুটো সার্ভিস, একটা হচ্ছে টিসিপি, একটা ইউডিপি। টিসিপিটা হচ্ছে রিলায়েবল আর ইউডিপিটা হচ্ছে আনরিলায়েবল। রিলায়েবল ট্রান্সপোর্টের সাইনিং এন্ড রিসিভিং প্রসেসের মধ্যে অবশ্যই এখানে ফ্লো কন্ট্রোল থাকবে। আমি সব সময় পাঠাতে থাকবো না, ঠিক আছে? আমার স্ট্যান্ডার্ড এটা অ্যাবজর্ব করতে পারতে হবে, ঠিক আছে? সে যদি এটাকে অ্যাবজর্ব করতে না পারে আমি শুধু পাঠাইতে থাকলে হবে না, ঠিক আছে? কনজেশন কন্ট্রোল, নেটওয়ার্ক যদি ওভারলোডেড হয়ে যায় তাহলে সে আমাকে কি সার্ভিস দিতে পারবে না। ওই জন্য আমি কনজেশন কন্ট্রোল ম্যানেজমেন্ট রাখবো, যাতে আমি স্পেসিফিক থ্রেশহোল্ড রেখে দিব এ পর্যন্ত আমি কনজেশন নাই। যখনই আমি কনজেশন পাবো সেটাকে কাট ওভার করে দ্রুত যেন আমি এটাকে রিকভার করে আসতে পারি। তাহলে টিসিপির মধ্যে ফ্লো কন্ট্রোল থাকবে, কনজেশন কন্ট্রোল থাকে। কানেকশন ওরিয়েন্টেড, অবশ্যই টিসিপি কানেকশন ওরিয়েন্টেড, যেখানে আমার ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে আমার কি থাকবে, একটা রিলায়েবল কানেকশন থাকবে। does not provide timing, minimum throughput guarantee, security, এগুলো কোনো কিছু, সবকিছু সে টাইমিং, মিনিমাম থ্রুপুট গ্যারান্টি এই ধরনের কোনো কিছু দেয় না, তুমি যে পাবা সেটা গ্যারান্টি দেয়, ঠিক আছে? কিন্তু তোমাকে সে ডাটাটা যতক্ষণ পর্যন্ত তুমি যতবারই প্যাকেট লস হয়ে যাক, ডিলে হোক, ঠিক আছে, প্যাকেট লস হোক, তারপরে সে তোমাকে ডাটাটা ট্রান্সফার করবে। ইউডিপির ক্ষেত্রে কি হয়, আনরিলায়েবল ডাটা ট্রান্সফার, কোনো ধরনের তাদের নিজস্ব কোনো ডিরেক্ট কমিউনিকেশনের কোনো সুযোগ নাই। সেন্ডার এবং রিসিভারের মধ্যে কোনো ধরনের কমিউনিকেশন লিঙ্ক প্রোভাইড করা হয় না। আর সে এখানে কি করে, তোমাকে রিলায়েবিলিটি দেয় না, ফ্লো কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল, টাইমিং, থ্রুপুট গ্যারান্টি কোনো কিছু এখানে নাই। হোয়াই ইজ দেয়ার এ ইউডিপি? তাহলে কেন ইউডিপি? ইউডিপি দরকার ওই যে আগেও বলেছিলাম লাইভ স্ট্রিমিং এর জন্য, মনে আছে তো? আমি যেমন এখন জুমে ক্লাস নিচ্ছি, হঠাৎ করে যদি যে কেউ এখান থেকে যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমাদের তো ক্লাস চলতে থাকবে, থাকবে না? ক্লাস রানিং থাকবে না? তাহলে সে হ্যাঁ। যতটুকু শুনতে পায় নাই সেটা কিন্তু আর শুনবে না, ওর পর আবার জয়েন করলে যেখানে আমরা আছি সেখান থেকে
কি ইউডিপি। ইউডিপি হচ্ছে লাইভ স্ট্রিমিং ক্ষেত্রে, লাইভ ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে ইউজ হয়। আর টিসিপি মানে হচ্ছে আমি কোনো একটা ভিডিও দেখছি, এটার মাঝখানে যেখানে আটকে গেলাম ওটা লোড না হওয়া পর্যন্ত সে আমাকে বাকিটাতে নিবে না, ওখান থেকে আবার দিবে। এখানে প্রোটোকল গুলোর নামগুলো একটু পড়ে নিবা। অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, ফাইল ট্রান্সফার এবং ডাউনলোডের জন্য এফটিপি ইউজ হয়, এটা হচ্ছে RFC 959। এফটিপি মনে রাখলে হবে, ট্রান্সপোর্ট টিসিপি প্রোটোকল এটাই। ইমেলও টিসিপি প্রোটোকল SMTP। ওয়েব ডকুমেন্ট সেটাও টিসিপি। ইন্টারনেট টেলিফোনিতে টিসিপি আর ইউডিপি। ট্রান্সপোর্ট প্রোটোকল তো দুইটা, টিসিপি আর ইউডিপি। SIP RTP সবগুলো হচ্ছে ইন্টারনেট টেলিফোনি। স্ট্রিমিং ভিডিওতে HTTP ইউজ হয়, ড্যাশ ইউজ হয়। আর হচ্ছে ইন্টারেক্টিভ গেমে WWFPS, এটা ইউডিপিও হতে পারে, টিসিপিও হতে পারে। আমরা নেক্সট ক্লাসে করি। আচ্ছা, এটা দিয়ে শেষ করি। সিকিউরিং TCP, TCP and UDP socket. Text password sent into the socket traverse internet in clear text. এখানে কি হয়, প্রত্যেকটা ইউডিপি সকেট গুলাকে সিকিউর করার জন্য এখানে টিসিপি তে কি বলা হয়, ভ্যানিলা টিসিপি ইউডিপি সকেট, কোনো ধরনের এনক্রিপশন থাকে না, ক্লিয়ার পাসওয়ার্ড থাকে। এটা সকেটের মাধ্যমে থেকে ইন্টারনেটে ক্লিয়ার টেক্সট এর মাধ্যমে আবার কি করা হয়, তুমি এটাকে আবার তোমার পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবা। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, ট্রান্সপোর্ট লেয়ারে কি হয় যে আমি ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্ট এবং সার্ভারের মাধ্যমে যে কমিউনিকেশন, সেটার জন্য ট্রান্সপোর্ট লেয়ার কি করে, একটা কানেকশন এস্টাবলিশ করে, এনক্রিপ্টেড টিসিপি কানেকশন। এই কানেকশনটা অবশ্যই এনক্রিপ্টেড হবে। সাপোজ আমি এখন সঞ্জীবের সাথে আমি কমিউনিকেট করব, তাহলে TLS এর যে ট্রান্সপোর্ট লেয়ার যে সিকিউরিটি আছে, তার কাজ হচ্ছে আমাদের মধ্যে যে কমিউনিকেশন হবে সেটা যদি টিসিপি কানেকশনের মাধ্যমে হয়, সেটা রিলায়েবল করার জন্য আমাদের এটা এনক্রিপ্টেড, অন্য কেউ এই কমিউনিকেশনের মধ্যে আসতে পারবে না। ডাটা ইন্টিগ্রিটি, আমাদের দুজনের মধ্যে যখন কমিউনিকেশন হবে, তাহলে আমাদের এই কি রাইট আছে যে আমি যদি তাকে পারমিশন দিই তাহলে সে ডাটাটা চেঞ্জ করার রাইট আছে, অন্য কেউ আনঅথরাইজ কেউ আমাদের এই কমিউনিকেশনে ইন্টারপ্রিট করতে পারবে না, ইন্টারাপ্ট করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, ডাটা মডিফাই করতে পারবে না। এন্ড পয়েন্ট অথেন্টিকেশন, অবশ্যই প্রত্যেকটা এন্ড থেকে অথেন্টিকেশন থাকবে। TLS ইমপ্লিমেন্টেড ইন অ্যাপ্লিকেশন লেয়ার, এটা অ্যাপ্লিকেশন লেয়ারে থাকে, TLS সার্ভিস থাকে, TCP ইন্টার্ন থাকে। ক্লিয়ার টেক্সট সেন্ড ইনটু সকেট ট্রাভার্স ইন্টারনেট এনক্রিপ্টেড, সকেটে সে ক্লিয়ার টেক্সটই পাঠায়, কিন্তু ইন্টারনেটের মধ্যে যখন সে যায় সেটা এনক্রিপ্টেড হয়ে যায়। সোর্স কোড আর কি ডেস্টিনেশন কোড, সোর্স আইপি ডেস্টিনেশন আইপি, এটার সাথে আমি ক্লিয়ার টেক্সট টাইপ পাঠাই। পাঠানোর পর আমি যখন ক্লায়েন্ট থেকে সার্ভারের মাধ্যমে সেন্ডার এন্ডে যাব, রিসিভার এন্ডে যাব, ওই সময় যাওয়ার সময় আমি পুরো নেটওয়ার্কে ট্রাভার্স করার সময় আমার মেসেজটা কি থাকবে, এনক্রিপ্টেড থাকবে, যাতে অন্য কেউ এটাকে পড়তে না পারে বা রিড করতে না পারে বা চুরি করতে না পারে। এখানে থাক, আমরা নেক্সট ক্লাসে ওয়েব এন্ড HTTP শুরু করব। এটা আমি একটু ফাস্ট যাব, এখানে বেশিরভাগই প্রোটোকল নিয়ে কথাবার্তা। এই প্রোটোকল গুলো নিজেদেরকে পড়তে হবে, প্রত্যেকটা প্রোটোকলের কাজগুলো কি, এখানে প্রোটোকল আর কোনো কিছুই নেই। কি কি ধরনের প্রোটোকল হয়, টাইপ গুলো কেমন, ওকে। ম্যাম এই স্লাইডটা যদি আমরা অনলাইন থেকে ডাউনলোড করি, ওখানে তো এই রেড মার্ক করাগুলো পাবো না, মানে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, ওটা তো পাবো হ্যাঁ, না। আমি দিয়ে দিব, সমস্যা নেই, আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিব। পরে আমরা একটা ওই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রিলেটেড কোনো PDF দেওয়া যায় কিনা আমি পরে দিব, ঠিক আছে। এখন আমি স্লাইড গুলো দিয়ে দিব, এখানে যেগুলো পড়তে হবে না, আমার যেগুলো পড়তে হবে না সেগুলো আমি এখানে ইয়া করে দেওয়া আছে, হাইড করে দিয়েছি, ঠিক আছে। স্লাইড পেলে তোমরা বুঝতে পারবা, আমি স্লাইডটা দিয়ে দিব। আমরা আগে পড়া শুরু করি, কতটুকু লাগতেছে দেখি। এখানে অনেকগুলো স্লাইড আছে যেগুলো আমাদের লাগবে না। লাগবে না, সবগুলো লাগবে না, সবগুলো এই যেমন 52 এগুলো লাগবে না, দেখো 52 53 এগুলো হাইড করা আছে।
আবার 54 থেকে আমাদের লাগবে। — 49 থেকে 53 এগুলো লাগবে না। স্লাইড পেলে বুঝতে পারবো। ওখানে আমি একটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ও আচ্ছা, আজকে আমাদের যে ক্লাসটা নিব আমি তোমরা থাকিও, আমি ফ্রি হলে লিংক পাঠিয়ে দিব, ঠিক আছে? 2টার মধ্যে স্টার্ট করার চেষ্টা করব, যদি না পারি তাহলে রাতে কি তোমাদের অসুবিধা হবে? হ্যালো, জি ম্যাম। টাইমটা জানিয়ে দিলে ভালো হবে আর কি। ঠিক আছে। আজকে যদি আমাদের আজকে ব্যাকের কিছু কাজ আছে আমাদের অ্যাক্রিডিটেশনের জন্য, আর হচ্ছে অ্যাডমিশন টেস্ট চলতেছে। তো যদি ফ্রি হয়ে যেতে পারে তাহলে ক্লাস নিয়ে নিবা, আর যদি না পারে আমি মেসেজ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা রাতে বিএলএসএমটা দেখাবো, বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। আমি বিএলএসএমটা একটু ওদের জন্য রেডি করে নিই, তাহলে অনলাইনে পড়াই দিতে পারবো। ওকে ম্যাম। প্রজেক্ট প্রপোজাল নিয়ে আমি আগেও বলেছিলাম, প্রজেক্ট প্রপোজালটা আমরা 9 আর 10th উইকের দিকে নিব, যাতে মোটামুটি তোমরা কিছু জিনিস যদি একটু দাঁড় করাইতে পারো, ঠিক আছে? এরপর লাস্ট 2-3টা উইক হচ্ছে তোমরা এটার উপর পড়াশোনা করে প্রজেক্ট প্রপোজালও দিবা। যখন আমাদের ল্যাব ফাইনাল হবে ওই সময় ফাইনাল প্রজেক্ট এবং রিপোর্ট ফাইনাল প্রেজেন্টেশন হবে। আমরা বিএলএসএম যদি শিখে ফেলতে পারি তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি একটা পারফরমেন্স টেস্ট নেব। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন পোস্টে আমরা যেগুলো অ্যাপ্লিকেশন লেয়ার দেখেছিলাম, আর নেটওয়ার্কে সাবনেটিং করার মাধ্যমে কিভাবে আমি একটা সার্ভার আরেকটা জায়গায় সেন্ডার থেকে রিসিভার এন্ডে কিভাবে মেসেজ ট্রান্সফার করবো, ঠিক আছে? বিএলএসএম বা সাবনেটিং করে তোমাকে করতে হবে, ঠিক আছে? আমরা আগে তো অন এভারেজ র্যান্ডম আইপি বসিয়ে দিতাম, যেহেতু আমরা এখন সাবনেটিং শিখে ফেলেছি আমরা র্যান্ডম আইপি বসাবো না, আমরা সাবনেটিং করে বসাবো। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বিএলএসএম, ঠিক আছে? আগেরটা ফিক্স ছিল, কনস্ট্যান্ট ছিল, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ভেরিয়েবল। আমার মতো করে আমি ইউজ করতে পারবো, কতটুকু যাতে লস কম হয় সেজন্য বিএলএসএমটা পড়াবো আজকে। সহজ আছে, একটু ঝামেলা আছে, খুব বেশি ঝামেলা নেই। যতটুকু ইজি করে পড়ানো যায় আমি চেষ্টা করে যাব, বাকিটাকে দেখা যাক কতটুকু বুঝতে পারি। ইয়াহিয়া বিনতি দাস, পূর্ণা